হ্যালো স্টুডেন্ট, তাহলে আমরা আবার আজকে চলে এসেছি ফিজিক্সের ক্লাস নিয়ে। ডাইমেনশন আর ইউনিট যে চ্যাপ্টারটা ছিল ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টারটা, তো সেটাকে আজকে আবার চলো। ডাইমেনশনটা বেসিক্যালি এর আগের দিন আমরা বেসিক ইন্ট্রোডাকশন শুরু হয়েছিল। সেই বেসিক ইন্ট্রোডাকশনে যেটা আমাদের ছিল সেটা বেসিক্যালি তোমাদের দেখতে পাবে যে আমরা পড়েছিলাম ফিজিক্স শব্দটা বেসিক্যালি কি বা কোথা থেকে অরিজিনেট করেছিল। ফিজিক্সটা ফুসিস শব্দ থেকে এসেছিল। ফুসিস একটা গিক ওয়ার্ড, আর এই ফুসিস ওয়ার্ডটার অর্থ হচ্ছে নেচার। তাহলে প্রকৃতিতে যে সমস্ত ঘটনাগুলো ঘটছিল সেই সমস্ত ঘটনাগুলোর এক্স্যাক্ট যেখানে আমরা এক্সপ্লেনেশন পাই, যেখানে ব্যাখ্যা পাই, সেই সাবজেক্টটাকে বলা হয় ফিজিক্স। আর এই ফিজিক্সকে যখন আমরা দেখলাম এই যে ব্যাখ্যা করছি প্রকৃতিতে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, সেই সমস্ত ঘটনাগুলো যখন প্রপার সায়েন্টিফিক আর লজিক্যাল আমরা এক্সপ্লেনেশন দিচ্ছিলাম, সেই সমস্ত সায়েন্টিফিক আর লজিক্যাল এক্সপ্লেনেশন আমরা দেওয়ার সময় আমাদের কিছু প্যারামিটার্স দরকার পড়ছিল। আর সেই সমস্ত প্যারামিটার্সগুলোকে আমরা বলেছিলাম ফিজিক্যাল কোয়ান্টিটি। সেই ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে বেসিক্যালি আমরা দেখছিলাম দুটো ভাগে ভাগ করতে পারছিলাম। একটা ছিল মেজারেবল, একটা নন মেজারেবল। মেজারেবলগুলো যেগুলোকে মাপতে পারছিলাম, নন মেজারেবল যেগুলোকে মাপা যাচ্ছিল না। মেজারেবলগুলো কোনগুলো ছিল? যেগুলো দেখলাম ভর, দৈর্ঘ্য, সময়, আরও অনেকগুলো ছিল, আমরা দেখেছিলাম অনেকগুলোই আছে। আবার যেগুলো নন মেজারেবল সেগুলো কী ছিল? যেমন দুঃখ, অহংকার, তারপরে সততা, তারপরে গুডনেস, হ্যাপিনেস, এগুলো যতটা ছিল সেগুলো সব ছিল কি, যেগুলোকে আমরা জেনারেলি মাপতে পারি না, সেগুলো হচ্ছে নন মেজারেবল কোয়ান্টিটি। আচ্ছা, এবার বলেছিলাম মেজারেবল কোয়ান্টিটিগুলোকে আমরা তিন ভাগে ভাগ করেছিলাম, তিনটে বড় ক্যাটাগরিতে ভাগ করেছিলাম। কি ক্যাটাগরি ছিল? একটা ছিল ফান্ডামেন্টাল, যেগুলো কারোর ওপর ডিপেন্ড করছিল না। একটা ছিল ডিরাইভ, যারা ফান্ডামেন্টাল থেকে নিয়ে আসা। আর সাপ্লিমেন্টারি, যারা ফান্ডামেন্টালও বিলং করে না বা যারা তোমার ডিরাইভেও থাকে না। তাহলে সেকেন্ড আমরা পেয়েছিলাম সাপ্লিমেন্টারি। সাপ্লিমেন্টারিগুলো হচ্ছে দুটো, একটা ছিল স্টেরেডিয়ান, একটা ছিল রেডিয়ান। একটা ছিল কোণ, একটা ঘনকোণ, তাই তো? কোণের একক হচ্ছে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল যেটার একক ছিল তোমার কি রেডিয়ান। আর একটা ছিল কি সলিড অ্যাঙ্গেল, সলিড অ্যাঙ্গেল ছিল স্টেরেডিয়ান। সলিড অ্যাঙ্গেল বা বাংলা যেটা ঘনকোণ বলা হয়, ঠিক আছে, মানে কোনো একটা সারফেসের এগেনস্ট অ্যাঙ্গেল তৈরি করলে। ওকে, আচ্ছা, আর একটা জিনিস আমরা যেটা পড়েছিলাম যে মাত্র 7খানা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি আছে। কখানা? 7খানা। আর এই 7খানা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি দিয়ে আমরা পুরো দুনিয়াতে এখন পর্যন্ত যা যা আবিষ্কার হয়েছে সবকে ব্যাখ্যা করে দিতে পারবো। আমরা পড়েছিলাম সেগুলোকে, প্রত্যেকটা 7খানা পড়েছিলাম, মুখস্থ রাখবে, ঠিক আছে? একবার নিজে মনে মনে এখন জেনে নাও বা বলে নাও যে তোমার মনে আসছে কিনা, চেক করো নিজেকে। ওকে, আচ্ছা, তবে আজকে আমরা কি পড়বো? ডাইমেনশন। এই জায়গাটা কি তাহলে বুঝে নেই এবার ডাইমেনশন জায়গাটা কি? চলো। তো আমরা দেখেছিলাম যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আমাদের কাছে, সেগুলো 7খানা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে। তাদের মধ্যে প্রথমে পড়েছিলাম মাস, তারপর বলছিলাম লেন্থ, তারপর বলছিলাম টাইম, তাই না? তো এই এর আরও 7খানা, মানে আরও 4খানা আমাদের আছে। তো এই যে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, বেসিক্যালি আমি ডাইমেনশন কী জিনিস সেটা আমি বোঝাচ্ছি, হ্যাঁ? তো এই যে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো আছে, বেসিক্যালি মাস, লেন্থ, টাইম, এই সমস্ত ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির পাওয়ারে আমরা কিছু কিছু ধরো লাগাবো এবিসি, পাওয়ার ঘাত, তাই না? এই ঘাতে আমরা কি করব, কিছু জিনিসকে বা সংখ্যাকে রাখবো, ডিজিটকে, প্লাস মাইনাস, +1 -1 এইভাবে। তাহলে কি বললাম, যে সমস্ত ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, যেমন মাসকে এম দ্বারা প্রকাশ করলাম, লেন্থকে এল দ্বারা প্রকাশ করলাম, টাইমকে টি দিয়ে প্রকাশ করলাম। তো যে সমস্ত ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো আছে, সেই সমস্ত ফান্ডামেন্টাল ফিজিক্যালগুলো, যেমন মাসকে এম দ্বারা, লেন্থকে এল দ্বারা, টাইমকে টি দ্বারা প্রকাশ করার পরে তাদের আমরা পাওয়ারে কিছু কিছু জিনিস বসাবো, কিছু সংখ্যা বসাবো, ডিজিট। তাহলে সেটা যদি কোনো একটা ভৌত রাশিকে রিপ্রেজেন্ট করে, কি বললাম ভালো করে শোনো, এই যে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, এই ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির ঘাতে বা পাওয়ারে কিছু সংখ্যা বসানোর পরে সেই যে কম্বিনেশনের সেট পাবো, সেইটা যদি কোনো একটা মানে কোনো একটা কি বলবো তোমার ডিরাইভ ইউনিট বা যে কোনো মানে ফিজিক্যাল কোয়ান্টিটিকে কি করে রিপ্রেজেন্ট করে, তাহলে সেইটাকে, সেই রিপ্রেজেন্টেশনটাকে বলা হবে ওই ভৌত রাশিটির মাত্রা বা ডাইমেনশন। কি বললাম, যদি এই যে ভর, লেন্থ, টাইম, এগুলোই কি বললাম, যদি আমরা প্রকাশ করছি এম দ্বারা প্রকাশ, ভরকে এম দ্বারা প্রকাশ করলাম, লেন্থকে টাইম এল দ্বারা, টাইমকে টি দ্বারা, তো এরকম যে ফান্ডামেন্টাল 7খানা আছে তাদেরকে একটা প্রকাশ করব এবং তাদের পাওয়ারে আমি কি রাখবো, কিছু সংখ্যা রাখবো। আর সেই সংখ্যা রাখার পরে যে সেটটা তৈরি হবে, সাপোজ ধরো আমি এম এর সাথে এলকে নিলাম, দিয়ে কোনো একটা জিনিস তৈরি করলাম তার পাওয়ারে কিছু দিয়ে, তাহলে সেটা যদি কোনো একটা ভৌত রাশিকে রিপ্রেজেন্ট করে, তখন সেই রিপ্রেজেন্টেশনকে ওই ভৌত রাশির মাত্রা বলা হয়। ওকে, এবার দেখে নিই জায়গাটা কীরকম। সাপোজ ধরো আমি বললাম এরিয়া, কি বললাম, এরিয়া মানে ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি জানো, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, বেসিক্যালি তোমরা ছোটোবেলা থেকে পড়ে আসছো এরিয়া, ক্ষেত্রফল। তাহলে বেসিক্যালি আলটিমেটলি দুটোই দৈর্ঘ্য, মানে লেন্থ, দৈর্ঘ্য গণিত প্রস্থ, লেন্থ ইন্টু লেন্থ, তাই না? তাহলে লেন্থকে আমরা কী দ্বারা প্রকাশ করছি, এল দ্বারা প্রকাশ করেছি। তাহলে লেন্থকে আমি এল দিয়ে লিখলাম, আর তার সঙ্গে আর একটা এল দিয়ে লিখলাম, তাই তো? দৈর্ঘ্য গণিত প্রস্থ, যেহেতু দুটোই লেন্থ, তাহলে লেন্থ ইন্টু লেন্থ তোমার কী দেবে, এল তার স্কোয়ার। আচ্ছা, এবার জানবে যে ইন্টারন্যাশনাল ফিজিক্স ইউনিয়ন আছে, বলেছে এই যে এল স্কোয়ার পেলে, এই এল স্কোয়ারটা তাহলে কি হলো, একটা এলটা দেখো কি আছে, এলটা আছে একটা
ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি যাকে আমরা এল দ্বারা প্রকাশ করেছি, তার ঘাতে বা পাওয়ারে আমি 2 দিয়েছি, আর এই রিপ্রেজেন্টেশনটা এই এরিয়াটাকে রিপ্রেজেন্ট করছে, এই রিপ্রেজেন্টেশন এরিয়াটাকে কি করছে দেখাচ্ছে। তাহলে এই যে এল স্কোয়ার সেটাকে বলা হবে এই এরিয়াটার কি মাত্রা, বলতে পেরেছি তো। এবার দেখো জায়গাটাকে, এই যে এল স্কোয়ার জায়গাটা যেটা পেলে, তাহলে এল স্কোয়ারটা হয়ে গেল কোন ভৌত রাশির মাত্রা, এরিয়া যে ভৌত রাশি আছে সেই ভৌত রাশির মাত্রা হয়ে গেল কি এল স্কোয়ার। ওকে, এরকমভাবে আমরা পুরোটাকে দেখবো কোনটার ভৌত রাশির মাত্রা কি হয়। এবার দেখো সাপোজ যদি বলা হয় যে আয়তন বা ভলিউম, তাহলে ভলিউম আয়তনের ক্ষেত্রে কি হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, তাহলে কি হবে দৈর্ঘ্যর এককও হচ্ছে এল, তার গুণিত প্রস্থ তারও মাত্রা হচ্ছে এল, আর এর মাত্রা হচ্ছে এল উচ্চতা, তাহলে এটা কি হবে এল তার কিউব, তাহলে এটা আমরা পেয়ে যাবো এল কিউব। ওকে, আচ্ছা এবার তুমি ভালো করে দেখো এটা ভলিউম হয়ে গেল। এবার একটা জিনিস জানবে, এই যে আমি বললাম থার্ড ব্র্যাকেটে আমরা লিখছি এটাকে, জানবে মাত্রাকে সবসময় ইন্টারন্যাশনাল ফিজিক্স ইউনিয়ন যেটা আছে, ইন্টারন্যাশনাল ফিজিক্স ইউনিয়ন কি করেছে বলছে মাত্রা যখন লিখবো বা ডাইমেনশন যখন লিখবো তখন সেটাকে মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো, ঠিক আছে। এটাকে রুলস, যেরকম ইন্ডিয়ায় থাকতে গেলে ইন্ডিয়ার কিছু সার্টেন রুলস ফলো করতে হবে, তো আমাদের মাত্রা লিখতে গেলে কী করতে হবে এরকমভাবে ঘিরে দিতে হবে। ওকে, তো আমরা পেলাম একটা এরিয়ার মাত্রা সেটা হচ্ছে এল স্কোয়ার, আর ভলিউমের মাত্রা পেয়েছি সেটা হচ্ছে এল তার কিউব। এবার যদি বলি আমি ডেনসিটি, কি বলি ডেনসিটি মানে তোমরা জানো ঘনত্ব, কি হয় ঘনত্ব, তার ডেনসিটি মানে হয় ভর বাই আয়তন, কি হয় ভর বাই আয়তন, ডেনসিটি মানে মাস আপন ভলিউম, তাহলে মাস আপন কি হবে ভলিউম। তাহলে মাসের মাত্রা কত হচ্ছে, তুমি দেখো মাসের মাত্রা এম হয় জেনারেলি আমরা জানি, তাহলে এম মাসের মাত্রা এম বাই ভলিউম কত পেয়েছো এল তার কিউব, তাহলে এর নিচে এখানে এল কিউব লিখে দিলাম। এবার দেখো ভালো করে এল কিউবটাকে যদি ওপরে তোলো তাহলে কত হবে এম এল টু দি পাওয়ার -3, তাহলে এটা কার মাত্রা হয়ে গেল ডেনসিটির মাত্রা, বোঝা গেছে। আচ্ছা এবার চলো আমরা দেখে নিই আরও কিছু মাত্রা, আজকে অনেকগুলো মাত্রা পড়বো এবং মাত্রা থেকে জানবে নিটে যেইতে অনেক কোয়েশ্চেন আছে, কিছু কোয়েশ্চেন আমরা এখন সলভও করে নেবো, ঠিক আছে। আচ্ছা চলো এবার তাহলে আমরা ডেনসিটি পেয়ে গেলাম তার মাত্রা। তারপরে যদি আমরা দেখি ধরো বেগ, ভেলোসিটি, কি বলা হবে ভেলোসিটি কি জানো তুমি ডিসপ্লেসমেন্ট বাই টাইম, কি হয় ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তাহলে ডিসপ্লেসমেন্টকে আমরা কি দিয়ে লিখবো, সেটা তো একটা লেন্থ কভার করছে রাইট ডিসপ্লেসমেন্ট মানে, তাহলে আবার ডিসপ্লেসমেন্টের মাত্রা হবে এল বাই টাইমের মাত্রা তুমি জানো টি, তাহলে সেটা যদি উপরে উঠে টিটা তাহলে কত উঠবে এল টি টু দি পাওয়ার -1, আর এই মাত্রাগুলো একটু মনেও রাখার চেষ্টা করবে কারণ এগুলো খুব দরকার। আচ্ছা তারপরে যদি বলো স্পিড, তাহলে স্পিড মানে কি জানো দ্রুতি হয় বাংলায়, স্পিড মানে কি হয় ডিস্টেন্স, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, এটা কি হবে ডিস্টেন্স বাই টাইম, তাহলে ডিস্টেন্স বাই টাইম যদি করো তাহলে দেখো তোমার এটার মাত্রা কত হবে এল ডিস্টেন্সের মাত্রা, টাইমের মাত্রা কত হবে টি, তাহলে ওপরে উঠে গেলে কত হবে এল টি টু দি পাওয়ার -1। তাহলে একটা জিনিস ভালো করে নোটিস করো, ভেলোসিটি এটা কিন্তু একটা আলাদা কোয়ান্টিটি, এটা ভেক্টর হয় বেসিক্যালি, এটা হচ্ছে স্পিড আলাদা কোয়ান্টিটি, তা দুটো আলাদা কোয়ান্টিটির মাত্রাও কি হতে পারে সেম হতে পারে। তাহলে আমি যদি একটা পয়েন্ট লিখি এখানে হ্যাশট্যাগ দিয়ে বা স্টেটমেন্ট লিখি, স্টেটমেন্ট ধরো 1 আজকের পড়ার, তাহলে স্টেটমেন্ট যদি লিখি যে 2 ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটিস মে হ্যাভ সেম ডাইমেনশন, মানে দুটো আলাদা ফিজিক্যাল কোয়ান্টিটি, দুখানা আলাদা ফিজিক্যাল কোয়ান্টিটি ভেলোসিটি আর স্পিড, তাদের মাত্রা কি হতে পারে সেম হতে পারে। তাহলে স্টেটমেন্ট টাইপের কোয়েশ্চেনে জানবে চলে এসেছিল লাস্ট ইয়ার নয়, কোনো একটা আমি ইয়ার এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু এটা কোয়েশ্চেনে এসছে যে 2 ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি, টু নয় মানে মাল্টিপেলও হতে পারে, এটাকে তুমি জাস্ট কপি করে দাও, মানে ডিফারেন্ট ফিজিক্যাল quantities may have same dimension স্টেটমেন্ট হয়ে গেল। দেখো একটা যেটা আমরা পড়লাম সেখান থেকে তুমি একটা ডাইমেনশন একটা কোয়েশ্চেন পেয়ে গেলে যে দুখানা ডিফারেন্ট বা একাধিক ভৌত রাশির মাত্রা কি হতে পারে, একাধিক ভৌত রাশির মাত্রা সেম হতে পারে। দেখো ভেলোসিটির যা মাত্রা স্পিডের মাত্রা অলমোস্ট সেম, তাই না, মানে অলমোস্ট বলছি কেন একই সেমই, তাই না। আচ্ছা এবার দেখো তো এগুলো তোমার মোটামুটি আপাতত লিখে নাও, বোর্ডের জায়গাটা র্যাপ আপ করে নাও পজ করে। ওকে, তাহলে আমরা এবার নেক্সট ডাইমেনশনগুলো দেখে নিই, ঠিক আছে। তাহলে নেক্সট যদি হবে অ্যাক্সিলারেশনকে আমরা এ দিয়ে প্রকাশ করি, কাকে দিয়ে প্রকাশ করি এ দিয়ে, অ্যাক্সিলারেশন মানে ত্বরণ, তাই না। তো ত্বরণ ইকুয়ালস টু বেসিক্যালি কি হয় বেগের পরিবর্তন বাই সময়, বেগের পরিবর্তন সময়ের সাপেক্ষে কতটা হয় সেটাকে ত্বরণ বলা হয়, তাই না। বেগের পরিবর্তন সময় সাপেক্ষে কতটা হয় সেটাকে বলা হয় ত্বরণ। তাহলে বেগের পরিবর্তন ভি, তার পরিবর্তন বাই টাইম টি, এটা একটু মাথায় রাখবে, এটা কিন্তু ভি বাই টি মানে বেগ বাই সময় কিন্তু কোনোদিন ত্বরণ নয়, হ্যাঁ, বেগের পরিবর্তন বাই সময় সেটা হয় ত্বরণ বা অ্যাক্সিলারেশন বা ডিসিলেশন যাই বলবে। তাহলে বেগের মাত্রা কত পেয়েছে একটু আগেই, বেগের মাত্রা বার করলাম এল টি টু দি পাওয়ার -1 রাইট,
বাই এখন নিচে আবার টাইম আছে একটা, তাহলে টি দিয়ে প্রকাশ করলাম একেও, এরও মাত্রা টাইমের মাত্রা কি হয় টি, তাহলে উপরে উঠলে কত হবে এল টি টু দি পাওয়ার -2, এল টি টু দি পাওয়ার -2, এটা কার মাত্রা হয়ে গেল ত্বরণের মাত্রা, তাই না? আচ্ছা এবার আমরা একটা নতুন আরেকটা জিনিস শিখবো। তোমরা একটা জানো নিউটনের সেকেন্ড ল, তাই না? সেটা কি হয় এফ ইকুয়ালস টু এম ইন্টু এ, এফ ইকুয়ালস টু কি হয় এম ইন্টু এ। কী করে মনে রাখবে এটাকে? নিউটনের সেকেন্ড ল এটা, হ্যাঁ। ফাদার ইকুয়ালস টু মাদার, মানে হচ্ছে একটা জানবে বাড়িতে যেরকম মা আর বাবা দুজনের ভূমিকা সমান, সো এফ ইকুয়ালস টু এম এ মানে ফাদার ইকুয়ালস টু মাদার, ঠিক আছে? এটা ভাই মনে রাখতে পারো জাস্ট। তো আমরা এখান থেকে এ মানে হয় ত্বরণ, এম মানে হচ্ছে মাস, আর এফ মানে হয় প্রযুক্ত বল। তাহলে এখান থেকে তুমি একটা জিনিস শিখে যাবে যে আমরা যদি এম এর মাত্রা আমরা জানি, এম এর মাত্রা কত হয়, এম এর মাত্রা হচ্ছে বড় হাতের এম, আর এর মাত্রা কত হচ্ছে, এটা বেসিক্যালি এফ মানে ফোর্স, এটা কি বলতে পারবে ফোর্স। তাহলে ফোর্সের মাত্রা বেসিক্যালি কি লিখবো আমরা এম, এর মাত্রা কত এল টি টু দি পাওয়ার -2, রাইট? এল টি টু দি পাওয়ার -2 এখানে দেখো দেখতে পেলে। তাহলে ফোর্সের মাত্রা কত হবে এটা এম এল টি টু দি পাওয়ার -2, ওকে, এম এল টি টু দি পাওয়ার -2। তো এটা কার মাত্রা হয়ে গেল ফোর্সের মাত্রা। আচ্ছা তোমরা একটা জিনিস জানো, সেটা কি জানো যে সাপোজ ধরো ফোর্স যেটা হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ, আগে তোমরা জাস্ট বেসিক কনসেপ্ট তোমরা ক্লাস 10 হয়তো পড়েওছো যে অভিকেন্দ্র বল বা অপকেন্দ্র বল। তো সেন্টিফিউগাল ফোর্স যেটা হয় বা সেন্টিপিটাল ফোর্স যেটা তোমরা পড়েছো অলরেডি, সেটা হয় তোমার অপকেন্দ্র বল, যেটা ফোর্স অপকেন্দ্র বল সেটা কত হয় এম ভি স্কোয়ার বাই আর। একটা কোনো অপকেন্দ্র বল বেসিক্যালি কোনটা হয়, ধরো একটা কোনো জিনিসকে বৃত্তপথে ঘুরছে বা কোনো জিনিসকে নিয়ে তুমি ঘুরাচ্ছ এইভাবে, তাহলে মনে হয় না বাইরের দিকে জিনিসটা ছুটে চলে যাবে, যে বলের জন্য মনে হয় বাইরের দিকে ছুটে চলে যাবে সেটাকে বলা হয় অপকেন্দ্র বল বা অপকেন্দ্র ফোর্স, ঠিক আছে, ফোর্স হোয়াট এভার। চলো দেখো তাহলে কি হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। তো এম এর মাত্রা কত হয় মাস, তো মাসের মাত্রা আবার হলো এম ভি স্কোয়ার, তাই না? তাহলে ভেলোসিটির মাত্রা ছিল এল টি টু দি পাওয়ার -1 তার স্কোয়ার বাই আর, আর হচ্ছে তোমার যে এরকমভাবে বৃত্তপথে যদি ঘোরে তাহলে বৃত্তের ব্যাসার্ধটাকে বলা হয় আর, ওকে। তাহলে বাইরের দিকে যে ফোর্সটা লাগে সেই ফোর্সটাকে বলা হয় অপকেন্দ্র বল, ঠিক আছে, সেন্টিপিটাল ফোর্স বাই কি হবে লেন্থ এল, ওকে। তাহলে এখানে ফোর্সের মাত্রা যদি বার করে দেখো তাহলে দেখো একটা এম, এদিকে হচ্ছে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর নিচে কত পড়ে থাকছে এল, ওকে। তাহলে নিচের একটা এল আর ওপরে একটা এল ধরো কেটে গেল, তাহলে বেঁচে কত থাকবে এম এল টি টু দি পাওয়ার -2। কিছু জিনিস বুঝতে পারছো? একটা জিনিস ভালো করে নোটিস করে দেখো যে এটা একটা নিউটনের ফর্মুলা ছিল, নিউটনের ফর্মুলা থেকে তুমি একটা কি ফোর্সের মাত্রা বার করলে, নিউটনের ফর্মুলা থেকে ফোর্সের মাত্রা বার করলে, আর এটা হচ্ছে দেখো একটা ডিফারেন্ট অন্য একটা ফর্মুলা যেখান থেকে তুমি আবার ফোর্সেরই মাত্রা বার করলে, এটাও ফোর্স অপকেন্দ্র বল, তাই না? এটা হচ্ছে বল, এটাও বল, কিন্তু দুটো ফর্মুলা আলাদা। তো দুটো আলাদা ফর্মুলা থেকে তুমি বার করলে কার ডাইমেনশন বার করলে, কার ডাইমেনশন ফোর্সের ডাইমেনশন, ডাইমেনশনে দেখো একই পেয়েছো এম এল টি টু দি পাওয়ার -2, এম এল টি টু দি পাওয়ার -2। মানে ঘটনা হচ্ছে যে আমি যে কোনো ফর্মুলা ইউজ করি না কেন, যে কোনো সূত্রই ইউজ করি না কেন, আমার কিন্তু ডাইমেনশন কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি সেম বার হবে। তাহলে আমি কি বলতে পারি, ধরো স্টেটমেন্ট যদি আমি বলি, স্টেটমেন্ট লিখি যে ধরো স্টেটমেন্ট 2, আজকে 2 নম্বর স্টেটমেন্ট কী হবে, 2 নম্বর স্টেটমেন্টটা যে ডাইমেনশন অফ আ ফিজিক্যাল কোয়ান্টিটি কি হয় রিমেইন সেম কি হতে পারে, মানে কি হবে ডাইমেনশন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি সব সময় কি থাকবে সেম থাকবে, ইররেসপেক্টিভ of which equation is using to find out them, তুই লিখতে পার to find out them, ওকে। তাহলে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির মাত্রা সর্বদা কি থাকবে সেম থাকবে, যে কোনো তুমি ফর্মুলা ইউজ করো না কেন, ইররেসপেক্টিভ অফ হুইচ ইকুয়েশন ইজ ইউজিং টু ফাইন্ড আউট দেম, তুমি কোন ইকুয়েশনটা ইউজ করছো ফারাকই পড়ে না, ওর ইকুয়েশন ওর ডাইমেনশন অলওয়েজ কি থাকবে সেম থাকবে। বোঝাতে পেরেছি? আশা করি টুকে নাও এটাকে পজ করে, ওকে। তাহলে আমরা এখন পর্যন্ত দেখলাম যে ফোর্স পর্যন্ত হলো, আর আমরা দুখানা স্টেটমেন্ট পড়লাম, যে একটা স্টেটমেন্ট বললো আমাদেরকে যে আমার একাধিক ফিজিক্যাল কোয়ান্টিটি থাকবে যাদের মাত্রা কি হতে পারে সেম হতে পারে, আবার একটা দেখলাম যে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির তুমি যদি মাত্রা যে কোনো ইকুয়েশন থেকে বার করো না কেন তার মাত্রাও সেম হবে, ওকে। মানে মাত্রাটা অলওয়েজ কোনোদিন ভ্যারি করবে না যে এই ইকুয়েশন থেকে বার করলে একরকম মাত্রা, এই ইকুয়েশন থেকে বার করলে আলাদা মাত্রা, এরকম কোনোদিন হবে না, ওকে। এবার দেখো জায়গাটা কীরকম হচ্ছে যে আমাদের ক্ষেত্রে আমরা দেখবো এবার যে ধরো সাপোজ
মানে কার্য, তাই না? তো ওয়ার্ক কি হয় বেসিক্যালি তোমরা জানো এফ ডট এস, তাই না? প্রযুক্ত বল ইন্টু সরণ। তো এখানে আবার মডিফায়ার একটু করতে হবে, একটুখানি রং আছে ছায়ার বইয়ের ডেফিনেশনে, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? তো প্রপারলি যাটা করতে হবে এফ ডট এস এর এক্স্যাক্টলি সিগনিফিকেন্স মানেটা কী হয়, সো এটার আবার অনেক গুরুত্ব আছে, পরে আমরা যখন ওয়ার্ক পাওয়ার এনার্জি পড়বো তখন আমি বলে দেবো, ঠিক আছে? তো এফ ডট এস বেসিক্যালি এফ এর মাত্রা কী পেলে, এফ এস মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ সরণ, এস মানে হয় ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? ডিসপ্লেসমেন্ট মানে সরণ। তো এফ এর মাত্রা কত হয়েছিল পেয়েছিলাম, এর আগেরটা দেখলাম এম এল টি টু দি পাওয়ার -2, ওকে? এগুলো তো মুখস্থ রাখতে হবে, হ্যাঁ। আর এখানে দেখো সরণ, তাহলে সরণের মাত্রা কত আছে আমরা জানি, লেন্থ হয় এল, তাহলে কত হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, তাহলে এটা কার মাত্রা হয়ে গেল, ওয়াকের মাত্রা। এবার যদি তুমি দেখো আবার যে সাপোজ এনার্জির মাত্রা কী হবে দেখে নিই। তো এনার্জি তুমি জানো অনেক থেকে আমরা বার করতে পারি, হাফ এম ভি স্কোয়ার এম জি এইচ, তাহলে তুমি যদি মনে করো এম জি এইচ থেকেই বার করবে সেটাও করতে পারো, হাফ এম ভি স্কোয়ার থেকে করতে পারো, যে কোনো একটা এনার্জির ইকুয়েশন নাও, তাহলে এটা স্থির শক্তির ইকুয়েশন হয়। তাহলে এম এর মাত্রা কত হবে, এম জি মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ, তাই ত্বরণ মানে হয় এল টি টু দি পাওয়ার -2, আর এইচ মানে কত, এইচ মানে হচ্ছে হাইট, তাহলে এর মাত্রা হবে এল, তাই টোটালে কত আসছে আবার দেখো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। আরে স্যার দুটোর মাত্রাই সমান, আরে সেটাই তো বললাম না, একাধিক ফিজিক্যাল কোয়ান্টিটির মাত্রা কী হতে পারে, একই হতে পারে। শুধু কি দুটো, আরও দেখবো চলো। টর্ক কী নেবে, টর্ক, আর এটাতে স্টার মার্ক রাখো, হ্যাঁ একদম, পরীক্ষাতে অনেকবার এসছে টর্ক, ঠিক আছে? টর্ক মানে অনেকবার বহুবার জিজ্ঞাসা করছে এই জিনিসটা, ইভেন 2020-তে যে নিটে এসছে, ঠিক আছে? তো টর্ক বেসিক্যালি কী হয়, টর্ক জানবে একটা জিনিস মাথায় রাখো, আপাতত মাথায় রেখে দেওয়া আপাতত, যখন আমরা ভেক্টর পড়বো তখন বা ভেক্টর পড়ে থাকলে তোমরা জানতে পারবে যে টর্ক হয় বেসিক্যালি আর ক্রস এফ, আর ভেক্টর ক্রস এফ ভেক্টর, ফোর্স, আর এফ মানে ফোর্স, আর আর মানে হচ্ছে কি মধ্যবর্তী ডিস্টেন্সটা, মধ্যবর্তী দূরত্বটা, ঠিক আছে? তাহলে কি বললাম, টর্ক সমান আর ক্রস এফ, কখনো এফ ক্রস আর করবে না, হ্যাঁ, টর্ক ইজ অলওয়েজ আর ক্রস এফ, ওকে? তাহলে আর ক্রস এফ জানি 2020-তে নিটে এসছে এটা, হ্যাঁ টর্ক থেকে কোয়েশ্চেন এসছে 2020 নিট, 2020 নিট চেক করে নাও, ঠিক আছে? এতে টর্কের মাত্রা এসছে, টর্কের মাত্রা থেকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে ভেক্টরে, হ্যাঁ আর ক্রস এফ করলেই হয়ে যেত। তাহলে আর এর মাত্রা কত হবে এল, আর এফ এর মাত্রা তোমরা পড়েছো কত হয় এম এল টি টু দি পাওয়ার -2, তার টর্কের মাত্রা কত হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। আরে তাই স্যার এটার মাত্রা সেম, একদমই তাই, তিনটে জিনিস। আর একটা জিনিস বলছি, হিট কি হয়, হিট এক প্রকার এনার্জি শক্তি, তাই না? তাপ এক প্রকার শক্তি আমরা জানি, তাহলে এরও মাত্রা কত হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তার মানে দেখো বাচ্চারা যে টর্ক, এনার্জি, ওয়ার্ক, হিট প্রত্যেকটা কিন্তু আলাদা, হ্যাঁ প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ফিজিক্যাল কোয়ান্টিটি আলাদা, কিন্তু তাদের মাত্রা কি হচ্ছে সমান। তো প্রথম যে আমি স্টেটমেন্টটা লিখেছিলাম, ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটিস মে হ্যাভ সেম ডাইমেনশন, ইট ইজ পারফেক্টলি এক্সাম্পল দেখাচ্ছে, তুমি দেখো, তাই না? তো এখান থেকে তুলে নাও। আর এটা বললাম টর্ক বহুবার কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে, 2020 নিটেও ভেক্টর থেকে কোয়েশ্চেন এসছে, তো সুন্দর করে টুকে নাও। ওকে, তাহলে আমরা এবার দেখবো বাকিগুলো দেখে নিই। আমরা টর্ক পর্যন্ত করেছি এখন পর্যন্ত। প্রেশার, ঠিক আছে, প্রেশার, ঠিক আছে, প্রেশার মানে আমরা কি জানি, প্রযুক্ত বল F/A, ঠিক আছে, F/A, প্রেশার কি হয়, প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। তবে আমি একটা জিনিস বলবো, এটা কিন্তু কমপ্লিট ডেফিনেশন নয়, হ্যাঁ মানে এখানেও আধুরা কনসেপ্ট আছে, F/A মানে প্রেশার, এই কনসেপ্টেও আধুরা কনসেপ্ট আছে, ঠিক আছে, এটা কমপ্লিট কনসেপ্ট নয়। একবার যেই একবার কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছিল যে প্রেশার ইকুয়ালস টু F/A, এটা কিন্তু এক্স্যাক্টলি নয়, হ্যাঁ এখানে লোচা আছে, মানে যখন পড়াবো তখন আমি তোমাকে বলেই দেবো, বাট জেনে রাখো যে এই জিনিসগুলো কিন্তু এক্স্যাক্টলি আমরা লিখছি তাই, বাট প্রেশারটা এটা যদি বলো তাহলে একটু বলো মানে টেকনিক্যালি রং হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি কি বলবো, এখানে এফ এর মাত্রা তুমি জানো কত হবে এম এল টি টু দি পাওয়ার -2, ওকে? আমরা জানি ফোর্সের মাত্রা হয়। আর এরিয়ার মাত্রা কত হয়, এরিয়ার মাত্রা হচ্ছে এল তার স্কোয়ার, পড়েছো আজকে আমি করালাম। আচ্ছা তাহলে এটা দেখো একটা এল আর এখানে একটা এল কেটে গেল, তাহলে উপরে উঠবে কত এম এল টু দি পাওয়ার -1 আর টি টু দি পাওয়ার -2, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এটা কার মাত্রা হয়ে গেল, প্রেশারের মাত্রা। প্রেশারের মাত্রা কি হলো, বল বাই ক্ষেত্রফল, বলের কি হয় এম এল টি টু দি পাওয়ার -2, আর এটা হচ্ছে এল স্কোয়ার, তো এখান থেকে একটা কেটে এটা চলে এলো, ওকে? এবার জানবে 2020-তে এসছে স্ট্রেসের মাত্রা। 2020-তে কি জিজ্ঞাসা করেছে, স্ট্রেস, এর মাত্রা কি হবে 2020-তে জিজ্ঞাসা করেছিল, 2020-তে নিট, 2020-এর নিটে এই কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করেছে, একদম এত বেসিক পাতি একটা কোয়েশ্চেন যে স্ট্রেসের মাত্রা কী হবে।
এবার জানবে স্ট্রেস মানে আমি যদি বলি তুমি স্ট্রেসে আছো মানে কি তুমি প্রেশারের মধ্যে আছো, সাপোজ মানে এটা ব্রড সেন্সে ভাবার চেষ্টা করো, মানে একটুখানি জাস্ট আমি জানবে স্ট্রেস আর প্রেশার আলাদা জিনিস, ঠিক আছে, স্ট্রেস আলাদা প্রেশার আলাদা মানে ফিজিক্যাল মানে ফিজিক্সের ক্ষেত্রে। কিন্তু আমি সাপোজ ধরো ইন টার্মস বলছি তুমি স্ট্রেসের মধ্যে আছে মানে মোটামুটি তুমি প্রেশারাইজড কোনো কিছুর দ্বারা, তাহলে জানবে প্রেশারের মাত্রা আর স্ট্রেসের মাত্রা সেম আছে। কি বললাম? প্রেশারের মাত্রা আর স্ট্রেসের মাত্রা সেম আছে, কিন্তু দুটো কিন্তু আলাদা ফিজিক্যাল কোয়ান্টিটি, এই দুটোর মধ্যে কিন্তু কনসেপ্ট টোটালি আলাদা, মানে স্ট্রেস আর ফিজিক্যাল প্রেশার এই দুটোর কনসেপ্ট আলাদা। কিন্তু যেহেতু বললাম তুমি এইভাবে ভাবতে পারো যে স্ট্রেস আছো, স্ট্রেসে আছো মানে প্রেশারে আছো, তো এই মাত্রা কি হয় সমান হয়। হ্যাঁ 2020-তে এক্স্যাক্টলি এই কোয়েশ্চেনটা এসেছিল, ml টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, তুমি এইভাবে করতে পারো। দেখো আসলে তুমি যদি প্রেশারের মাত্রা জানো তাহলে স্ট্রেসের মাত্রা বার হয়ে যেত। ওকে চলো না, ওকে তাহলে আমরা দেখে নিলাম মোটামুটি এই যে ফিজিক্যাল কোয়ান্টিটি সেগুলো ডাইমেনশন কী হয়। তো মোটামুটি এই সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটি ডাইমেনশনগুলো তোমরা আপাতত কিন্তু মনেই রেখো, মানে পড়িয়ে তো দিলাম সেগুলোকে মনেও রেখে দিও, কারণ আমাদের ইউজে প্রচুর দরকার হবে এগুলোকে। মানে আমরা আরও ফিজিক্যাল কোয়ান্টিটি আছে যাদের মাত্রা আমাদেরকে পড়তে হয়, যেমন ধরো এপসাইলন নট বা এপসাইলন মানে তড়িৎ ভেদ্যতা যেটা তোমরা পড়ো, চৌম্বক ভেদ্যতা বাংলায় যেটাকে বলা হয়, ঠিক আছে, পারমিটিভিটি পারমিয়েবিলিটি, ঠিক আছে, তারপরে চৌম্বক ম্যাগনেটিক ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স, প্রত্যেকটা কিছু জিনিস আমাদের বলতে হবে, হিট, স্পেসিফিক হিট, কন্ডাক্টিভিটি, প্রত্যেকটা রেজিস্ট্যান্স, প্রত্যেকটার মাত্রা আমরা বার করবো। কিন্তু তার আগে জেনে রাখো যে এগুলো যদি আমরা এখন করতে যাই তাহলে ওগুলো শুধু মুখস্থ করাই হবে, মানে যখন আমরা সাবজেক্টে ফিজিক্সে ঢুকবো প্রত্যেকটা সাবজেক্টের ভেতরে তখন গিয়ে আমরা পড়বো, আর পড়ার সঙ্গে সঙ্গে ওদের রিলেশনশিপগুলো আমাদের মনে থাকবে, আর তখন গিয়ে আমরা কী করবো ওখানে গিয়ে মাত্রাগুলো দেখে নেবো। এইভাবে পড়ার ওয়েটা থাকা উচিত, নইলে তুমি এখন করতে হবে, এখন মুখস্থই করা হবে। ওকে এখন মুখস্থ করতে যেও না, আননেসেসারিলি কোনো হেডেক মাথায় নেবে না। সায়েন্স নিয়ে পড়ছো, কি বলবো, একদম কেয়ারফুল, একদম ইন্টেলিজেন্টলি ডিল করো জায়গাটাকে। ওকে এবার জায়গাটা কি হচ্ছে, আমরা আর একটা জিনিস করে আজকে এটাকে করবো, যে সাপোজ কোনো একটা ধরো ইকুয়েশন আছে আর সেই ইকুয়েশনে কোনো কনস্ট্যান্ট রাশি আছে, কোনো কনস্ট্যান্ট একটা আছে, সেই কনস্ট্যান্টের মাত্রা কী হবে সেটা আমরা বার করতে পারি আজকে ডাইমেনশনের সাহায্যে, ঠিক আছে। তো ডাইমেনশন সাপোজ ধরো ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স তোমরা জানো, গ্র্যাভিটেশনাল ফোর্স F ইকুয়ালস টু কী হয়, G m1 m2/r², তাই না। দুটো বস্তু যদি থাকে, m1 ভরের একটা বস্তু আর একটা বস্তু হচ্ছে m2 ভরের বস্তু, আর এই বস্তুটা m2 ভরের, দুটোর মধ্যে যদি দূরত্ব r থাকে তাহলে কি হয়, F ইকুয়ালস টু G m1 m2/r², তাই না, এটা হয়ে থাকে। তো এখান থেকে যে জি এর যে মাত্রা, জিকে কি বলা হয়, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, জিকে কি বলা হয়, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, এই গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের মাত্রা কত হবে সেটা আমরা বার করতে পারবো। তাহলে দেখো জি ইকুয়ালস টু কী হবে তাহলে, F ইন্টু r²/m1 m2, তাহলে কত হবে, এফ এর মাত্রা তোমরা জানো m l t টু দি পাওয়ার -2, আর এর মাত্রা তোমরা জানো এল, তার স্কোয়ার হয়ে যাবে, এখন আর এর মাত্রা এল, তাহলে স্কোয়ার আছে, তাহলে এল স্কোয়ার বাই কী হবে, m1 এর মাত্রাও m আর m এর মাত্রাও m2 এর মাত্রা, তাহলে দুটো মিলে m স্কোয়ার হয়ে যাবে। এবার দেখো কেটে গেলে একটা m পড়ে থাকবে, তাহলে উপরে কত উঠবে, m টু দি পাওয়ার -1, এল দেখো স্কোয়ার আর এখানে এল, তাহলে এল কিউব টি টু দি পাওয়ার -2, এটা কার মাত্রা হয়ে গেল, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তাহলে দেখো আমরা কোনো একটা কনস্ট্যান্ট রাশির মাত্রাও কি করতে পারি, বার করতে পারি। তাহলে আজকে তোমাদের যেটা শিখলে, আজকে ডাইমেনশন যে আমরা পড়লাম, এরপরে আমরা ডাইমেনশন অ্যানালিসিস নিয়ে অনেক কিছু পড়াশোনা করবো। কিন্তু ডাইমেনশন চ্যাপ্টারে তোমরা কি বুঝে গেলে, যে কোনো একটা আননোন কোয়ান্টিটি আছে, আননোন ইন দ্য সেন্স কি, কোনো একটা কনস্ট্যান্ট রাশি আছে কোনো একটা ইকুয়েশনে, তার মাত্রাও আমরা কি করতে পারি, আমরা এখান থেকে বার করতে পারি, ঠিক আছে। তো আজকে এত দূর পর্যন্তই থাক, তোমরা পড়ো, লেকচারটা দেখো, খুব সুন্দরভাবে ফুটিয়ে দেখো, নোটস বানাও এবং সেগুলো আমাদের সেন্ড করো, আমরা চেক করবো। কোনো জায়গাতে কোনো অসুবিধা থাকলে সেটাও আমাদেরকে জানাও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করেও দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ।